আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে এবার আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি নিশ্চয়ই বাজেট ঘোষণার পর থেকেই বাজেটের দিকে দৃষ্টি দিয়েছেন এবং দেখেছেন যে বিশেষভাবে এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি বা পল্লী উন্নয়নকে কিন্তু স্পেশালি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার বিশ্লেষণ কি বলে? এখানে আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার বিভাগ এবং যে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, এই সব মিলিয়ে প্রায় ৪৫,০০০ কোটি টাকার মতো একটা বরাদ্দ আছে। কিন্তু এটা হচ্ছে যে মানে আনুষ্ঠানিক বা প্রশাসনিক যে বরাদ্দ সেটি, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতির কিন্তু কৃষিকেন্দ্রিক। তো কৃষিখাতে একটা বড় ভর্তুকি আছে, সারে একটা বড় ভর্তুকি আছে, এবং সেটাই কিন্তু আমাদের এই যে কৃষিতে এখন যে বড় চ্যালেঞ্জগুলো যাচ্ছে, বিশেষ করে হাওরের এবং আমরা দেখি যে কৃষি খাতে প্রতি বছরের সার নিয়ে অনেক ধরনের সারে একটা বড় ক্রাইসিস হয়েছিল। এর মধ্যে আবার সৌদি আরব থেকে তো আমরা সেভাবে আসলে আনতে পারছি না এখন, যেহেতু হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে ইরান। এগুলো সব সরকার আসলে বুঝতে পেরেছে। তো সুতরাং এই যে পুরো গ্রামীণ অর্থনীতিতে জ্বালানি বিদ্যুৎ সেটা সরবরাহ করা, এবং একই সঙ্গে যে আমাদের এসএমইর জন্য আলাদা করে একটা বরাদ্দ আছে। তো এই এসএমইটা কিন্তু মূলত আমাদের যে গ্রামেই বেশি থাকে আর কি। তো গ্রামীণ যে অর্থনীতির মধ্যে একটা কিন্তু নন ফার্ম সেক্টর, সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবার কিছু অর্থ যাবে। আর এর পাশাপাশি আমাদের যে এই কৃষিভিত্তিক শিল্প, তো সেগুলোকে আরেকটুখানি চাঙ্গা করার জন্য কিন্তু এখন এই যে বিশেষ করে ইনপুট সোর্সিং ওই জায়গাগুলোতে কিন্তু এবার একটু গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে একই সাথে আমরা যদি একটু এডিপির দিকে তাকাই, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেক্ষেত্রেও কৃষি ও পল্লী উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি একটু খেয়াল করেন দেখবেন যে মেগা প্রজেক্ট কিন্তু এবার সেরকম নেই। হ্যাঁ, কিছু বলা আছে যে এই পদ্মা ব্রাজ সেটা করা হবে, বা এই যে ভোলা যে সেতু সেটার কথাবার্তা আছে, দ্বিতীয় পদ্মা সেতু, কিন্তু এগুলো আছে, পরিকল্পনায় আছে, কিন্তু এইবারকার বাজেটে কিন্তু সেভাবে আমরা করিনি। সুতরাং এখন আমাদের লার্জ মেজরিটি অফ দ্য এডিপি ওইটা কিন্তু আমাদের এই যে গ্রামে চলে যাবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মিনিস্ট্রি নয়, বরং বিভিন্ন রকমের যে মন্ত্রণালয় তাদের এই বরাদ্দের অর্থটা আসলে গ্রামে যাবে, এবং ওদের কৃষি খাতটা একটা বড় খাত আমাদের। একই সাথে যদি একটু দেখেন যে কৃষক কার্ডের কথা আগে থেকে বলা হয়েছিল এবং এটি চালু হয়েছে, সেক্ষেত্রে এবারের বাজেটে তো এটিও একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে আমরা দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে এই যে দুটো সিগনেচার প্রজেক্ট আছে এবার, হ্যাঁ, যে সোশ্যাল প্রোটেকশনে, এর মধ্যে একটা ফ্যামিলি কার্ড, যেটা একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে দেশে। ফ্যামিলি কার্ডের একটা অংশ কিন্তু মানে বড় একটা অংশ কিন্তু আমাদের গ্রামে যাবে। আর আরেকটা হচ্ছে যে কৃষক কার্ড, সেটা শতভাগ আসলে গ্রাম ভিত্তিক, এবং সেখানে ২৫০০ টাকা করে যে এককালীন বছরে পাবেন আমাদের কৃষকেরা, যেটা আসলে মূলত প্রান্তিক ক্ষুদ্র যারা কৃষক তারা। সুতরাং এইটা একটা বড় বিষয়, এবং একই সঙ্গে এবার নতুন একটা ডাইমেনশন আছে, সেটা হলো যে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি। এটার মাধ্যমে যারা সত্যিকারের উপকারভোগী হওয়ার মতো তাদেরকে সুযোগ দেবে। আগে যেটা হতো যে প্রকল্প ছিল, অর্থ ছিল, বরাদ্দ খরচ হতো, কিন্তু দেখা যেত যে বড়রা সব নিয়ে যাচ্ছে, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। এইবার সেই কাজটা হবে না। সুতরাং আমি মনে করি যে এই সঠিকভাবে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে আমরা সত্যিকারের যারা এই ক্ষুদ্র প্রান্তিক কৃষক বা ভূমিহীন কৃষক তাদেরকে আমরা এটার মধ্যে নিয়ে আসতে পারবো। একই সাথে যদি আমরা একটু অবকাঠামোর দিকে বলি, যেহেতু মেগা প্রকল্প নেওয়া হচ্ছে না বা ওইভাবে অতটা গুরুত্ব না দিয়ে, তার মানে হচ্ছে সামগ্রিক সমন্বিত উন্নয়নও তো গ্রাম এগিয়ে থাকবে। অবশ্যই, এবং আমাদের দেশের দরকার, তার কারণ ২০৩৪ সালের মধ্যে যেহেতু একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা যেতে চাই, সুতরাং গ্রামের একটা ট্রান্সফরমেশন লাগবে, ওইখানে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। এবং সেটার জন্য আসলে কৃষির যে একটা আধুনিক রূপান্তর, যে কমার্শিয়াল যে এগ্রিকালচার, তো সেটার আসলে কোনো বিকল্প নেই। এবং সেটার জন্যে আমি মনে করি সরকার মাত্র কাজটা শুরু করলো, এবং তাদের পরিকল্পনার মধ্যে এটা আছে। আর বিশেষ করে যে একটা ৫ বছর মেয়াদি কিন্তু একটা কৌশলপত্র তৈরি হয়েছে, যার মধ্যে আমি টেকনিক্যাল কমিটিতে ছিলাম। তো আমি দেখতে পেয়েছি যে খুবই সুসংগঠিতভাবে কিন্তু এই পুরো অর্থনীতির পরিকল্পনা করা হচ্ছে, এবং গ্রামটা তাদের একটা মনোযোগের কেন্দ্রে আছে। তো সুতরাং এই মাত্র শুরু হলো এই বাজেট দিয়ে। বলছিলেন যে আপনি একটা টেকনিক্যাল কমিটিতে আছেন, ওটার আসলে লক্ষ্য উদ্দেশ্য এবং যে পরিকল্পনা সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে ৫ বছর মেয়াদি, ২০৩১ সালের পর্যন্ত এটা একটা মেয়াদ রয়েছে, এবং মূলত ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হবে, এবং একই সঙ্গে যে নির্বাচনী ইশতেহার সেটা বাস্তবায়ন হবে। এবং নির্বাচনী ইশতেহারের মধ্যে কিন্তু কৃষি গ্রাম এটা কিন্তু একটা বড় গুরুত্ব আছে, এবং সেটার কিন্তু একটা ইমপ্লিমেন্টেশনের জন্য একটা টেকনিক, যেটা আসলে যে পুরো যে কৌশলপত্র সেটার মধ্যে আছে। এবং সেইখানে যেটা আমি দেখতে পাচ্ছি আর কি, এটা যতটুকু ডকুমেন্ট হিসেবে আছে সেটা হলো যে এই পুরো গ্রামটা গ্রামের মতো থাকবে না, মানে মূলত এটা হবে হচ্ছে যে ইকোনমির একটা কিন্তু একটা বড় সেন্টার, একটা হাব হবে, সেটার চিন্তাভাবনা আছে। এবং বিভিন্ন জায়গাতে মানে পুরো আরবানের বাইরে একটা রুরাল যে একটা হাব হবে ইকোনমির, তো সেগুলোর পরিকল্পনা আছে। এবং সেটার জন্য অবকাঠামো তৈরি, সেখানে বিদ্যুৎ, জ্বালানি সুবিধা, কৃষকদের যে উন্নয়ন, কৃষি খাতের যে বাণিজ্যিক রূপান্তর, এবং কৃষির সঙ্গে শিল্পের যে সংযোগ, এই পুরো বিষয়গুলো এখানে আছে, এবং সেইভাবে আসলে এই পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। এবার যদি বাজেটে আপনার বিশ্লেষণ বলেন যে কোন কোন দিকগুলো আপনার দৃষ্টি কেড়েছে?
এইবারকার বাজেট আমার কাছে মনে হয়েছে যে মানে খুব বেশি কিন্তু উচ্চাভিলাষী যে পরিকল্পনা সেগুলো নেই। যেমন মূল্যস্ফীতি নিয়ে পরিষ্কার বলা আছে ৭.৫%। তারা কিন্তু ৬.৫ বা ৫ বলেনি। হ্যাঁ? সেটা আবার এই লং টার্ম যেটা স্ট্র্যাটেজিক প্ল্যান ডকুমেন্ট সেটার মধ্যে আছে যে ২০৩১ সালের মধ্যে ৫.৫ নিয়ে আসবে। তো এটা একটা বিষয়। প্রবৃদ্ধির একটা বিশাল যে তারা একটা টার্গেট ফুলফিল করবে বিষয়টা এরকমও বলেনি। তারা বলছে যে লং টার্মে করবে। হ্যাঁ? তো এটা আছে। তো একটা খুবই রিয়ালিস্টিক প্ল্যান আছে। আর এট দ্য সেম টাইম তারা যে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে, আমার ধারণা ছিল যে এটা বোধহয় এই ৯,৩৮,০০০ কোটি টাকা দিয়ে হবে না। এটা ১০ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কিন্তু তারা ওয়েল ম্যানেজ করেছে আরকি এটা। এবং সামাজিক নিরাপত্তা যে কর্মসূচি সেটারও একটা বড় ফোকাস কিন্তু আমাদের রুরাল এরিয়া। এবং 85% আসলে রুরাল এরিয়াতে যায়। তো এখানে যে ১,৪৪,০০০ কোটি টাকার একটু বেশি এখানে বরাদ্দ করা হয়েছে। আমি মনে করি যে এটা এই যেমন ফ্যামিলি কার্ড এবং এই যে মানে কৃষক কার্ড যেটি, তো সেটা সহ অন্যান্য আরো বেশ কিছু প্রকল্প আছে এবং সেক্ষেত্রে স্মার্ট করার একটা উদ্দেশ্য আছে এটাকে। একদম প্রকৃত উপকারভোগী দেওয়া এবং কয়েকটা জায়গাতে এটা বলা আছে যেমন প্রতিবন্ধী, তারপরে মা ও শিশু এগুলোর জন্য কিন্তু আবার এই যে অন্যান্য জায়গাতে ভাতা সম্প্রসারণ হচ্ছে। এটা যেমন একটা দিক ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, ইনভেস্টমেন্ট, পভার্টি রিডাকশন, হ্যাঁ? জব ক্রিয়েশন এগুলোর দিকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা বড় আমি মনে করি যেটা দিক সেটা হলো যে এবার কিন্তু বলা হচ্ছে যে এই যে স্মার্ট ইকোনমির দিকে যে ট্রান্সফরমেশনের জন্য আইডিয়া বেসড যেটা ক্রিয়েটিভ ইকোনমি সেটা এখন জোরদার করা হচ্ছে। আমি মনে করি যে এটা একটা মানে ইয়ুথ জেনারেশন তাদেরকে আর এনকারেজ করবে ফর ইকোনমিক ট্রান্সফরমেশন। সেক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমির দিকগুলো যদি একটু বিস্তারিত বলেন যে ইয়াং জেনারেশনের সাথে যে ক্রিয়েটিভ ইকোনমির যে সম্পৃক্ততা এবং এটিতে যে জোর দেওয়া হয়েছে তাতে অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়বে? না, এই মুহূর্তে আমাদের বিশেষ করে সরকারের যেটা বড় উদ্দেশ্য সেটা হলো যে আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা। তো এখন এটা করতে গেলে তো ট্রেডিশনাল যে মিনস আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এবং যে অন্যান্য সার্ভিস সেক্টর এগুলোর মাধ্যমে তো আমরা এইভাবে করতে পারবো না। এখন কি করতে হবে? এই যে একটা শিক্ষিত তরুণ তাদেরকে তাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো ফাইন্যান্স করতে হবে। বাংলাদেশে এটা হয় না কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত দেশগুলোতে নতুন, নতুন ধারণা নিয়ে এলেই কিন্তু সেটা ফাইন্যান্স করা হয়। তো আমার মনে হয় যে সে ধরনের একটা হাব তৈরি করার জন্য এই চিন্তাভাবনা করা হচ্ছে। তারপর আইটি এনেবল সেক্টর যারা আউটসোর্সিং এর কাজ করে তো তারা মানে ফ্রিল্যান্সার তো তাদেরকে এনকারেজ করা, তারপর টেকনিক্যাল ট্রেনিং দেওয়া এবং নতুন, নতুন ধরনের অভিনব যে সমস্ত আইডিয়াগুলো আছে তো সেগুলোকে ফাইন্যান্স করে সেগুলোকে ভায়াবল এন্টারপ্রাইজ করা। এটা হচ্ছে উদ্দেশ্য এবং তার জন্য কিন্তু আমাদের একটা স্টার্টআপ তারপরে একই সঙ্গে যে এখানে কিন্তু ফান্ড তৈরি করা হচ্ছে। তো এগুলা করে যদিও ফান্ডের আকার বড় নয় কিন্তু এটা গুড স্টার্ট। আমি বলব যে এখানে যদি ওই তরুণ উদ্যোক্তারা নিয়ে আসেন, মানে আইডিয়া নিয়ে আসেন তাহলে তারা তো ব্যাংকে গিয়ে টাকা পান না। তাদের সেখানে ব্যালেন্স শিট নেই, তাদের অডিট রিপোর্ট নেই, হ্যাঁ? কিন্তু তাদের তো ভালো, ভালো ধারণা আছে। ওই ধারণাটার উপরে ভিত্তি করেই দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করা এবং নতুন, নতুন কর্মসংস্থান তৈরি করা। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আসলে এই ক্রিয়েটিভ ইকোনমি। এবং সেটা আমি মনে করি যে এইটাকে যদি আমরা ঠিকমতো করতে পারি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছেন এটাতে। তো এবং একই সঙ্গে আইসিটি মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ ইয়ুথ, হ্যাঁ? তো এরা যদি একসঙ্গে করে বা এটার বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় তো তারা একসঙ্গে এলে আমি মনে করি যে এই পুরো যে ক্রিয়েটিভ ইকোনমির যে কনসেপ্ট সেটাকে একটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করে আমি মনে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের একটা কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন সম্ভব এবং তার মধ্যে ইয়ুথ জেনারেশন একই সাথে আমরা যদি একটু বলি যে গ্রামীণ এবং শহরের অর্থনীতির যে সবসময় পার্থক্যটা থাকে এবার যেহেতু মেগা প্রকল্পের জোর দেওয়া হয়নি সেক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো যোগাযোগ এবং ছোট ছোট যে কাঠামোগুলো সেগুলোতে তো জোর দেওয়া হয়েছে। এবার জোর দেওয়া হয়েছে এবং একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ছোট ছোট যে অবকাঠামো যোগাযোগ তো সেগুলোর উপরে কিন্তু একটা বড় নজর আছে এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের যে পরিবহন যোগাযোগ খাত সেখানে কিন্তু একটা বড় বাজেট আছে। তো এখন এগুলো ইমপ্লিমেন্ট যদি আমরা ঠিকমতো করতে পারি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়। চর হাওর আছে তো সেখানে কিন্তু আমরা যেতে পারি না। এখন এগুলো যদি করতে পারি আমি মনে করি যে কৃষির সঙ্গে শিল্পের বা গ্রামের সঙ্গে শহরের যে যোগাযোগ আরও বাড়বে। দেশের অর্থনীতিতে কিন্তু এক ধরনের মানে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা কিন্তু বৈষম্যটাকে দূর করতে পারবো। তো আমি মনে করি যে এই জায়গাতে আসলে এখন ইমপ্লিমেন্টেশনটা ভালো করে করতে হবে। তো তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাগুলোতে অনেক বড় আপনি কি ইমপ্লিমেন্টেশনে কোনো বাধা দেখেন? হ্যাঁ, আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে। ইমপ্লিমেন্টেশনের মানে হচ্ছে যে শেষের ৩ মাস, অর্থবছরের শেষের ৩ মাসে কিছু করি আর না করি। এরকম কোনো জোরদার পরিকল্পনা থাকে না, পরে দেখা যায় যে অনেক বেশি। না, কিছু করি আর না করি আমরা বিলটা রিলিজ করে নেই। এবং তখন অনেকে হরিলুট করে থাকেন বলে আমরা শুনতে পাই। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের সবচাইতে বড় স্টাম্বলিং ব্লক, সবচাইতে বড় বাধা এখানে। তো ওই জায়গাটা যদি অ্যাড্রেস করতে পারি, সারা বছর ধরে যদি পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি আমি মনে করি যে আমরা এই যে দুষ্ট চক্র সেখান থেকে বের হয়ে আসতে পারবো। এছাড়াও কি স্পেশালি আপনার বিশ্লেষণে এমন কিছু বলবেন যে এই বাজেটের চ্যালেঞ্জ কোন কোন জায়গাটায়? রেভিনিউ মোবিলাইজেশন, হ্যাঁ, বিশেষ করে যে এখন যে টার্গেটটা দেওয়া হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকার। তো এটার জন্য আমাদের এই ফুল এনবিআর এর ফুল অটোমেশন দরকার।
এখন সরকার যেটা বলছে যে তাদের যে বাইফার্কেশন হয়েছে, যে এখানে একটা কর প্রশাসন এবং কর নীতি দুইটা, ওইটাকে নিয়ে সামনে যাবে। কিন্তু ফুল অটোমেশন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে এখন এই স্বেচ্ছামূলক ক্ষমতা দিয়ে মানে কর্মকর্তাদের কেউ কেউ তো অসাধু কর্মকর্তা আছেন, তো তারা কি করেন, নিজেদের পকেট ভারী করেন। তো ওইটা আমরা দেখতে চাই না, আগের সংস্কৃতি আর ফেরত আসতে চাই না। তো এখন আমাদের অটোমেশনটা লাগবে, সেটার জন্য সবশেষ যদি বাজেটের ইতিবাচক দিকগুলো দিয়ে আমরা আলোচনাটা শেষ করি। ইতিবাচক দিকের মানে এইখানে কর অনেক জায়গাতে কমানো হয়েছে, 60টা নিত্যপণ্য, তো সেখানে কিন্তু এখন আর কর সেভাবে থাকবে না। আর এটি ছাড়াও বিভিন্ন স্টেজে দেখবেন যে ভ্যাট, তারপরে হচ্ছে ইম্পোর্ট ডিউটি, সেগুলো কমানো হয়েছে। দেশের যে নিজস্ব যে শিল্পায়ন, কাঁচামাল আমদানি, তো সেগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। আমি মনে করি যে ব্যবসায়ীরা স্বস্তি পাবেন, এবং এইভাবে স্বস্তির মধ্যে দিয়ে যদি বাজেট আমরা একটা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন যে এত বড় বাজেট আর বড় মনে হবে না, বোঝা মনে হবে না। আমি মনে করি এটা একটা বড় দিক এই বাজেটের। ডক্টর মাহফুজ কবির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে আমরা আজকের বাজেট ঘোষণার বিস্তারিত নিয়ে আসলে আলোচনা করেছিলাম। বিশেষত আমরা আলোচনা করেছিলাম গ্রামীণ এবং শহরের যে অর্থনীতির যে, এবং বিশেষ করে গ্রামীণ এবং ছোট কাঠামোতে যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটির বিষয়।